লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। 1972 সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং জনাব রবকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের। মুসলিম লীগের ঘর ভেঙে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল, অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরোচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম। যুদ্ধ শুরু হওয়ার আগে আন্দোলনের সময় শেখ মুজিবের ওপর এই গ্রুপের প্রচণ্ড প্রভাব ছিল, কিন্তু শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন তারা বুঝতে পারলেন প্রবাসী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করলে তারা তাদের প্রভাব ও ক্ষমতা দুটোই হারাবেন। তাই তারা পরবর্তীকালে ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা র প্রধান জেনারেল ওবন সিং এর সহায়তায় তাজউদ্দিন সরকারের আওতার বাইরে মুজিব বাহিনী গড়ে তোলে। এ বাহিনী সার্বিক কর্তৃত্ব ছিল তাদের হাতে। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়ে এ বিশেষ বাহিনী গড়ে তুলতে ভারত সরকার সাহায্য প্রদান করে। যদিও মুজিবের ফিরে আসার পর তার প্রাধান্যই বজায় রাখার জন্য আপাত দৃষ্টিতে এই বাহিনী গঠন করা হয়েছে বলে জনগণ মনে করে, কিন্তু রব সিরাজ গ্রুপ মুজিব পূজায় কতটুকু বিশ্বাস রাখতেন সেটা ছিল একটি বড় প্রশ্ন। স্বাধীনতা উত্তরকালে 1972 সালেই ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এর মাঝে ভাঙন সৃষ্টি করেন সর্বদা পর্দার অন্তরালে থাকা নেপথ্যের নায়ক জনাব সিরাজুল আলম খান। বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে 31 অক্টোবর 1972 সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং জনাব রবকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের। নতুন রাজনৈতিক দলের মূল তাত্ত্বিক গুরু হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সিরাজুল আলম খান। জাসদের অভিমত ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন জাতির মুক্তি সংগ্রামের রূপ নিচ্ছিল ঠিক তখনই তাকে বন্ধ করে দেওয়া হয় চক্রান্তের মাধ্যমে। স্বাধীনতা সংগ্রামকাল থেকে জাসদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিল বলে তারা দাবি করেন। তাদের সেই প্রতিরোধ সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তনের পর। তারা দাবি তোলেন জনগণের 8% সমর্থন পুষ্ট আওয়ামী লীগ জাতীয় সম্পদের 85% লুট করে নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। জাসদ নিজেকে সত্যিকারের সর্বহারাদের নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিস্ট লীগ BCL এর গণ সংগঠক হিসেবে দাবি করেন। বাংলাদেশের কমিউনিস্ট লীগ গঠন করেন জনাব সিরাজুল আলম খান। এটি ছিল একটি গোপন সংগঠন। যুদ্ধকালীন সময় থেকে জাসদের জন্ম পর্যন্ত প্রতিটি ব্যাপারে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মুখ্য ভূমিকা পালন করে। 1975 সালে সরকারি আদেশে বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট লীগ কর্তৃক গণকণ্ঠ নামে একটি জনপ্রিয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হতে থাকে। অতি পরিচিত ও বিখ্যাত প্রগতিশীল কবি আল মাহমুদ ছিলেন পত্রিকাটির সম্পাদক। দেশের অন্যান্য বিপ্লবী দলগুলোর মতোই দেশের বিভিন্ন সমস্যাগুলি জনগণের কাছে তুলে ধরে জাসদ। 1973 সালে বাংলাদেশ কমিউনিস্ট লীগের ছাত্র ফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে 1972-73 সালে বার্ষিক কার্যবিবরণীতে তৎকালীন জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বসমূহের বিশ্লেষণ করে জাতীয় বিপ্লবকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে দ্বন্দ্বগুলোর অবসান ঘটানোর জন্য বিপ্লবের বিভিন্ন স্তর সম্পর্কে দলিলে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ কমিউনিস্ট লীগ সমাজতন্ত্রের উত্তরণে 3টি ধাপ নির্ণয় করে বলে, স্বাধীনতা সংগ্রামের 3য় ধাপের পরিসমাপ্তি ঘটবে আওয়ামী লীগ ও তাদের সাম্রাজ্যবাদী এজেন্টদের সর্বহারাদের রক্তক্ষয়ী ভবিষ্যৎ সংগ্রামের মাধ্যমে। সংসদীয় রাজনীতিকে স্বার্থবাদী মহলের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়। গ্রামের সামন্তবাদীর অবশেষ মধ্যস্বত্বভোগী এবং উঠতি মধ্যবিত্ত শ্রেণীদের সর্বহারা শ্রেণী বলে অভিহিত করা হয় সেই দলিলে। তাদের দলিলে বলা হয়, জাতীয় বিপ্লবের মাধ্যমে সর্বহারা শাসন কায়েম হওয়ার আগে জনগণ বহিঃশোষণের শিকারে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদের পদানত করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ কমিউনিস্ট লীগের তত্ত্ব অনুসারে সাম্রাজ্যবাদী শোষণ পরিচালিত হবে মূলত মার্কিন সাম্রাজ্যবাদের ঋণ ও অনুদানের মাধ্যমে। তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত হবে রুশ ও ভারতের দ্বারা। এজন্য প্রয়োজনীয় শোষণমূলক অর্থনৈতিক সম্পর্কের নীতি প্রণয়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ তাদের রিপোর্টে বলা হয়,
যুক্তিহীন এবং অন্যায়ভাবে ঢাকার পরিবর্তে দিল্লিতে ইন্দো বাংলাদেশ জোট কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মনে করে কোনো এক পর্যায়ে গণচীন বাঙালিদের মুক্তি সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে। এই প্রেক্ষিতে যদিও কমিউনিস্ট লীগ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের বাইরে নিজেদের রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তথাপি চীনপন্থী অন্যান্য সাম্যবাদী লেনিনবাদী জাতীয় রাজনৈতিক দলগুলো সম্পর্কে বন্ধুসুলভ মনোভাব পোষণ করার সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছিল রিপোর্টে। জাসদ মুক্তি বাহিনীর প্রাক্তন সদস্যদের মাঝ থেকে দলীয় সদস্য রিক্রুট করতে থাকে। সেনাবাহিনীর মধ্যেও তাদের প্রকাশলী লাল ইশতেহারের মাধ্যমে গোপন সেল গঠনের উদ্যোগ গ্রহণ করে জাসদ। 20 জানুয়ারি 1974 সালে জাসদ, বাংলাদেশ কমিউনিস্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ যুক্তভাবে বাংলাদেশের উপর মার্কিন, রুশ এবং ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয়। হরতালের সময় নেতারা শিক্ষক এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানায়। তারা বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি, বিষয়ের জরুরি আইন, সরকারের স্বজনপ্রীতি এবং বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থীদের মধ্যে পারমিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয়। 17 মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাওয়ের হুমকি দেন। 17 মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। পুলিশ ঘেরাও ভঙ্গ করে। পুলিশের গুলিতে 3 জন নিহত ও 14 জন গুরুতরভাবে আহত হন। মেজর জলিল, জনাব রব এবং আরও 40 জন জাসদ কর্মী আহত অবস্থায় বন্দী হন। গোপন সংগঠনের অন্যান্য নেতাদের সাথে জনাব সিরাজুল আলম খান সেদিন পালিয়ে যেতে সক্ষম হন। পরে তারা গ্রামাঞ্চলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। সেদিনের ঘটনাকে অনেকে চরম হঠকারী প্রচারণা বলে আখ্যায়িত করেছিলেন। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার স্বাধীনতার স্পৃহা, সাম্যের ভয় গ্রন্থে লেখেন, মুসলিম লীগের ঘর ভেঙে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল। অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এরা নিজেদেরকে বলছে র্যাডিক্যাল, চরমপন্থী। তাদের তরুণ ও বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকেই এই দলে এসে যোগ দিয়েছিল তাতে সন্দেহের কোনো কারণ নেই, কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগেরই ছিলেন আসলে। তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন, কিন্তু শেখ মুজিব তার অবস্থান ছেড়ে বিপ্লবী হতে রাজি হননি। ফলে এরা পিছিয়ে গেছেন নিজেদের পথ ধরে। এদের দলের নামের সঙ্গে জাতীয় এই যোগাযোগ আপতিক ঘটনা বলে মনে হয় না। এরাও জাতীয়তাবাদী ছিলেন, নিজেদের শ্রেণীগত স্বার্থেই দেখেছিলেন, কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাতে লোক জড়ো করা যায়, নায়ক হওয়া যায় নতুন প্রজন্মের ও নতুন বাংলাদেশের। শেখ মুজিব যদি আর না ফেরেন তাহলে বামপন্থীদের কি করে মোকাবেলা করা যাবে তার আগাম ব্যবস্থা হিসাবে এরা 71-এর মুজিব বাহিনী গড়েছিল। লক্ষ্য করলে দেখা যাবে তাদের রাজনীতি ছিল বর্জুয়াদের রাজনীতি, যদিও তাদের আওয়াজগুলো ছিল বিপ্লবী। ফলে তাদের নেতারা জাতীয় পুনর্গঠনের আন্দোলনের মাধ্যমে সরকারকেই সমর্থন দান করে যাচ্ছিলেন, এতে বিস্ময়ের কোনো অবকাশ নেই। তবুও এই বক্তব্যের সত্য মিথ্যা যাচাই করবার ভার রইল পাঠকদের উপর। জাসদের এবং মুজিব বাহিনীর সৃষ্টি প্রক্রিয়া থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে। ভারতীয় সরকার 4 খলিফার মাধ্যমে প্রথমে মুজিব বাহিনী, পরে খলিফাদের মূল ব্যক্তিত্ব জনাব সিরাজুল আলম খানের প্রচেষ্টায় জাসদ সৃষ্টি হওয়ায় বিশেষভাবে উপকৃত হয়। শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং প্রধান জেনারেল ওবান সিং এর সাথেই জনাব সিরাজুল আলম খানের বিশেষ সম্পর্ক ছিল তা নয়। সংগ্রামকালে 1971 সালে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণের সাথেও জনাব সিরাজুল আলম খানের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। 1971 সালে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্র নেতারা দিল্লি গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিনের বিরোধিতা করে তাদের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করার প্রস্তাব পেশ করলে ভারত সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী ও রয়ের প্রধান জেনারেল ওবান সিং তাদের সেই প্রস্তাবনা সানন্দে গ্রহণ করেছিলেন, মূলত 2টো সুদূর প্রসারী কারণে। প্রথমত, স্বাধীনতার পর বাংলাদেশে প্রগতিশীল শক্তিসমূহের বিরুদ্ধে এদের গুটি হিসাবে ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত, এ বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের উপর নির্ভরশীল করে তুলে শেখ মুজিবকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে। অনেকের মতে জাসদকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছিল ভারতের ক্ষমতা বলয়ের একাংশের সমর্থন ও মদদেই।
জাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন, এটিকে সত্য কোনো ঐতিহাসিককেই অবিশ্বাস করতে পারবে না। জাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন, একটি সত্যকে কোনো ঐতিহাসিকই অস্বীকার করতে পারবেন না। স্বৈরাচারী নির্যাতনের হাত থেকে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করার জন্য জাসদের ডাকে হাজার হাজার নিবেদিত প্রাণকর্মী আত্মাহুতি দিয়েছিলেন। নেতারা কে কি ভেবেছিলেন সেটা নিশ্চয়ই গবেষণার বিষয়। তবে কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যে ছিল না কোনো খাদ, কোনো কলুষতা। মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরোচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম। তাদের রক্ত প্রেরণা যোগাবে প্রতিটি বাংলাদেশি দেশপ্রেমিককে তাদের ভবিষ্যৎ সম্পর্কে। তাদের সাফল্য ও ব্যর্থতার সঠিক মূল্যায়নের মাঝে খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা। আওয়ামী বাকশালী শাসনের বিরোধিতা করেছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। স্বাধীনতা যুদ্ধের সময় পিকিংপন্থী 5টি কমিউনিস্ট গ্রুপ একত্রিত হয়ে যে বিপ্লবী সমন্বয় কমিটি কলকাতায় গঠন করেছিল, তাদের 4টি গ্রুপের ঐক্যের মাধ্যমে স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেলিনবাদী। এ পার্টিতে যোগ দেয় কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয়ক কমিটি, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেলিনবাদী, খুলনার কিছু কমিউনিস্ট কর্মী জনাব মারুফ হোসেন ও ডক্টর সাইদুর দাহারের নেতৃত্বে, জনাব নাসিম খানের নেতৃত্বে কিছু সংখ্যক কমিউনিস্ট। এই দলের নেতারা মনে করেন পূর্ব বাংলায় কমিউনিস্টরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকায় স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের পক্ষে নেতৃত্ব দান করা সম্ভব হয়নি। তাই তারা কমিউনিস্ট ঐক্য গঠন করে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার আহ্বান জানান। একটি ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন শিরোনামের একটি ইশতেহারের মাধ্যমে বাংলাদেশ কমিউনিস্ট সংহতি কেন্দ্রে এ আহ্বান ঘোষণা করে 1972 সালে ফেব্রুয়ারি মাসে। এরই ফলে সংগঠন করা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেলিনবাদী BCLPP। এই পার্টি প্রকাশ্য এবং একই সাথে গোপন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। BCPL বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের নামে একটি ছাত্র ফ্রন্টও গঠন করেন। শ্রমিকদের সংগঠিত করার জন্য গঠন করা হয় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেলিনবাদী দল তাদের প্রকাশ্যে রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস পার্টি গঠন করে। 1974 সালের 21শে ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের মাধ্যমে জনাব নাসিম আলী খান এই রাজনৈতিক দলের ঘোষণা করেন। UPP এর রাজনৈতিক দর্শনের সাথে BCPL এর দর্শনের মিল পাওয়া যায়। দুটো দলের মতেই বাংলাদেশের জাতীয় বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় 1971 সালে। যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে গিয়েছিল বর্জুয়াদের হাতে, দু দলই অভিমত পোষণ করে সোভিয়েত রাশিয়া একটি সংশোধনবাদী দেশ এবং রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শোষণের নাগপাশে আবদ্ধ করা। ভারতকে ও দুটো দলই সম্প্রসারণবাদী শক্তি হিসাবে চিহ্নিত করে, কিন্তু দুটো দলই ভারতের নকশাল আন্দোলনের সমালোচনা করে এবং আন্দোলনকে শৃঙ্খলাহীন হঠকারিতা বলে আখ্যায়িত করেন। UPP এর তুলনায় তাদের গণসংগঠন শ্রমিক এবং ছাত্র সংগঠন অনেক দুর্বল ছিল, ফলে দেশবাসী তাদের আবেদনও ছিল কম এবং অঞ্চল ভিত্তিক। যদিও BCPL এর বেশিরভাগ নীতি আদর্শের সাথে মিল ছিল, দেবেন সিকদার ও আবুল বাশারের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি লেলিনবাদী একটি দলের তবুও সামান্য কয়েকটি বিষয়ে মত পার্থক্যের ফলে এ দলটি BCPL এর সাথে ঐক্য স্থাপন করা থেকে বিরত থাকে। এ দলটি বাংলাদেশের উপর পাকিস্তানি নির্যাতনকেই স্বাধীনতা সংগ্রামের মূল কারণ বলে আখ্যায়িত করে স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের ওপর ভারতের আধিপত্যকে মূল দ্বন্দ্ব বলে নির্ধারণ করে। এ দলের নেতৃবৃন্দ অভিমত পোষণ করে ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক মুক্তি সংগ্রামে গণচীনের কমিউনিস্ট পার্টি মুখ্য ভূমিকা রাখবে। এ ব্যাপারে BCPL নেতৃবৃন্দের অভিমত ছিল কিছুটা নমনীয়। এ ব্যাপারে বিশদভাবে জানতে হলে পাঠকদের 1972 সালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আবেদন নামে সলিডারিটি সেন্টার অব বাংলাদেশ কমিউনিস্ট প্রকাশিত ইশতেহারটি এবং বিপ্লবী পার্টি গড়ে তুলুন BCPL কর্তৃক প্রকাশিত ইশতেহার দুটি পড়ে দেখতে হবে। সিকদার বাশার গ্রুপের পার্টিকে পরে বাংলার কমিউনিস্ট পার্টি বলা হয়। এই দলও প্রকাশ্য এবং গোপন রাজনীতিতে পাশাপাশি চালিয়ে যাবার পক্ষে ঘোষণা দেয়। এ দলের নিজস্ব ছাত্র শ্রমিক সংগঠন গঠন করেন নেতৃবৃন্দ। কৌশলগত কারণে এ দলটি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের পক্ষে মত দেয়। BCPL এবং UPP দুটো দলেই প্রকাশ্য গণসংগঠন এবং পার্টি সেল গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে।
এদের ছাড়া আরও 4টি রাজনৈতিক সংগঠন শুধুমাত্র তাদের গোপন পার্টি সেল এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের তৎপরতা চালাতে থাকে। এই 4টি দলের দুটো ছিল ইপিসিপি থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের নিয়ে গঠিত। তৃতীয় দলটি ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা একটি অংশ। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে শিকদার বাশারও গঠন করেছিল বিসিপি, বাংলার কমিউনিস্ট পার্টি। চতুর্থ দলটি ছিল এ সমস্ত দলগুলোর উৎস থেকে সম্পূর্ণ আলাদাভাবে গড়ে ওঠা সর্বহারা পার্টি। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।